হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে 11ই আগস্ট 2026। তো এখন দুপুর 12টা বাজছে। কি বলি, অনেকদিন তো ভিডিও করা হয় না। তো হঠাৎ করে একটু আগে একটা ভিডিও করলাম, ওই বাচ্চারা ঘরে এসেছিল, ঠিক আছে, ওদের একটা ভিডিও করার পর হঠাৎ মনে হলো যে অনেকদিন ভিডিও করি না, একটা ছোট্ট ভিডিও করাই যাক। কিন্তু ভিডিও করলে কি বলবো সেটাই বুঝতে পারি না এখন। সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। একটা টাইম আগে, কয়েক বছর আগে যখন ভিডিওগুলো করতাম, তখন আলাদা একটা জোশ বলতে পারো। এই তখন তো বুঝতে পারিনি যে এরকম একটা দিন আসবে। হ্যাঁ, যে ডিপ্রেশনের সে এরকম শিকার হতে হবে, এই জিনিসগুলো কখনো মাথাতে আসেনি। তবে এখন যে অবস্থা আছে, আজকে যেমন 11ই আগস্ট, হ্যাঁ, আজ ক্ষুদিরাম বসুর তিনি শহীদ হয়েছিলেন আমাদের জন্য। তাকে সশ্রদ্ধ প্রণাম। এরকম মহান মানুষগুলোর জন্য আমরা টিকে আছি। তো 11ই আগস্ট আজকে, একটু আগে ভাবছিলাম যে আগে 15ই আগস্ট আসলে পরে না, আহ, এই ঘরে আমার যে স্টুডেন্টগুলো থাকতো তাদেরকে প্রায় এক সপ্তাহ আগে থেকে রিহার্সাল করাতাম। নিজেই বিভিন্ন রকম স্ক্রিপ্ট লিখতাম, তাদের বিভিন্ন রকম পজিটিভ নাটক যেগুলো তাদের কাজে লাগতে পারে। হ্যাঁ, যেমন এর আগে করেছিলাম সাঁওতাল বিদ্রোহ। ওই বিদ্রোহটায় যারা যারা পার্টিসিপেট করেছিল একদিনেই কিন্তু নাটকটা ওই জাস্ট লিখলাম, একবার দুবার রিহার্সাল করিয়ে দিলাম আমার ভয়েসে, জাস্ট প্লে হলো, ওরা শুধু অ্যাক্টিংটা করলো। এতে কি হয়েছিল, সেই সময় যারা যারা ওই নাটকে ছিল তারা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে পুরোপুরি মুখস্থ হয়ে গেছিল। ঠিক আছে, কত সাল কি হয়েছিল। এই নাটকগুলো করলে এটাই সুবিধা, গ্রামের বাচ্চাদের মধ্যে একটা পজিটিভ শিক্ষামূলক বার্তাগুলো যায়। তারপর নাচ গান আবৃত্তি, সারা দিন, এই 15ই আগস্ট দিনটা সারা দিন আমার এইভাবে কাটতো। গত বছর কিছুই হয়নি। গত 2 বছর ধরে আর কিছু হয়ে ওঠে না। কেমন যেন একটা মেন্টালি প্রেসার বলতে পারো, ওই খুশিটা যেন আর নেই। হ্যাঁ, দেখো, স্বাধীনতা দিবস অবশ্যই আমাদের গর্বের, পতাকা তুলতে হয় অবশ্যই, সেটাও ঠিক আছে। কিন্তু তারপরে যে যে অনুষ্ঠানগুলো, অনুষ্ঠানগুলো তখন আলাদা একটা ভেতর থেকে জোশ আসতো। নিজের পকেট থেকে খরচা করেও আমি অনুষ্ঠানগুলো করিয়েছি। হ্যাঁ, ভাই তখন তো ছিল, ভাই কয়েকজন মিলেই এই এগুলো হতো আর কি। যখন করোনার টাইম, তখন জলের মধ্যে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয়, সেজন্য কি করলাম, পতাকাটা একদম জলের মধ্যে করলাম, চারদিকে বেলুন সাজিয়ে, পুরো দারুণ লাগছিল দেখতে। তারপরে এক বছর করলাম সেই ঘাস দিয়ে। হ্যাঁ, ঘাস পুরো এনে সুন্দর করে সবুজ একটা ভারতের ম্যাপ তৈরি, সব ইউটিউবে আছে। ইউটিউবে দেখলে পরে সব পেয়ে যাবে। সবুজ একটা ইন্ডিয়ার ম্যাপ করেছিলাম, এতে যেন একটা গ্রিন বার্তা যায়। হ্যাঁ, একটা সবুজ যেন একটা বার্তা যায় যে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, আমরা গ্রিনের দিকে এগোচ্ছি, এটা নিয়ে কিছু বলতে পারি, সেই জন্য মেসেজটা দেওয়া, বার্তা দেওয়া বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে। পুরো গ্রামের বাচ্চারা তো ওয়েট করতো যে কবে 15ই আগস্ট আসবে, সেই জন্য। কারণ তারা 1 বছর অপেক্ষা করতো যে তারা কেউ মাতঙ্গিনী সাজরা সাজতো, কেউ নেতাজি সাজতো, যেমন কেউ সাজো, এগুলো হতো। তারপরে আহ, শেষে রাত্রে প্রজেক্টর লাগাতাম। হ্যাঁ, আমার যে প্রজেক্টর কিনেছিলাম পড়ানোর জন্য, সেটা লাগিয়ে পুরো যেসব দেশাত্মবোধক যা জিনিসগুলো ছিল সেগুলো দেখাতাম। মোট কথা, বিগত প্রায় 10 বছর ধরে আমি বিভিন্ন রকম ভাবে 15ই আগস্টটা সেলিব্রেট করতাম, যাতে গ্রামের বাচ্চাগুলোই দিন আমাদের, যাদের জন্য আমরা স্বাধীন হয়েছি, সেই দিনগুলো যারা জানতে পারে, তাদেরকে চিনতে পারে, এই জন্য প্রয়াস করেছি। কিন্তু এখন যে সময়টা, এইখানে এসে এখন বুঝতে পারছি যে সোশ্যাল ওয়ার্ক করাটা ওই মুহূর্তে সেরকম ভাবে ঠিক হয়নি। বিভিন্ন রকম ভাবে সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে যাওয়া। যারা অ্যাসপিরেন্ট আছো, তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো যে এই মুহূর্তে সোশ্যাল ওয়ার্কের কোনো দরকার নেই। আমি দেখেছি যত সোশ্যাল ওয়ার্ক করা যায়, সমাজের জন্য করা যায়, তত এক্সপেকটেশন বাড়তে থাকে। আর এটা এমন একটা টাইম যখন নিজেকে গড়ার টাইম, প্লাস আবার এই সোশ্যাল ওয়ার্ক গুলো করলে পরে
সময় তো কিছুটা যায়, ওই সময়টা যদি আমি পজিটিভ ভাবে দিতাম, তাহলে হয়তো যখন কিছু একটা পেয়ে গেলে তার চেয়ে বেশি পরিমাণ সোশ্যাল ওয়ার্ক তখন করা যায়। তার নিজের টাকা থেকে করা যায়। এই ছোট ছোট ভুলগুলো, মিস্টেক গুলো হয়েছে জীবনে। এখন যখন অনেককে দেখি যারা ক্যামেরার সামনে এসে যখন প্রিপারেশন ফেজে ভিডিও করছে বিভিন্ন রকম হয়, তখন একটা কেমন লাগে যে এইগুলো একটু আড়ালে, এগুলো ঠিক না। অনেকটা সময় নষ্ট হয়ে যায় যারা অনেক এডিটিং করে। আমি তো ভিডিও করে এডিটিং এর কোনো মানে গল্পই থাকে না, ভিডিও করলাম এই এখনই এইভাবে পোস্ট করে দেবো, ব্যাস গল্প শেষ। কিন্তু অনেককে দেখি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয়, বিভিন্ন রকম একটা মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো তো ক্ষতি হয়। তো ভিডিওতে যখন আসলামই, আর হ্যাঁ আরেকটা জিনিস মানে না বললেই না, যে এই যে আমার এই ঘরে আমরা যে গ্রুপ স্টাডি করতাম, এই ঘর থেকে একটা দাদা ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে। ওই দাদা আমাদের মোটিভেশন বলতে পারো। গ্রুপ স্টাডি যখন করতাম ওই দাদাটাই আমাদেরকে মানে বলতো এই আরেকটু পড়তে হবে, এই গাইড করতো। হুম তো খুব ভালো লাগে এখন যখন দেখি যে নিজেদের ঘর থেকে, এই ঘর থেকে একটা ডাব্লিউবিসিএস অফিসার বেরিয়েছে, আমার এত ভালো লাগে। এবং ভেতর থেকে আলাদা একটা পজিটিভ এনার্জি পাই যে দাদার যখন হয়েছে আমারও হবে। শুধু একবার না, 22-এর যখন একবার মেন দিয়ে আসলাম একসাথে, আমি দাদা সব একসাথেই দিয়েছিলাম। কি রুমে আমরা ছিলাম কলকাতাতে। দাদার গ্রুপ গ্রুপ ডিতে হলো, ডাব্লিউবিসিএস গ্রুপ ডি প্রথমে, তারপরে তোমার গ্রুপ সিতে এবছর 23-এ হলো এসিটিওতে। তো কাছ থেকে যখন দেখছি না যে নিজেদের একদম একদম ক্লোজ থেকে এই ঘরেই যখন দাদার ইন্টারভিউ এর আগে আপলোড করা আছে এই চ্যানেলেও, মিসলেনিয়াস যখন ইন্টারভিউটা হয় তখন এই ঘরেই হয়েছিল। তারা ভালো লাগে। যদিও এখনো সেই জিনিসটা আমি ইউটিউবে বলিনি। তারা খুবই চাপা টাইপের মানুষ, এই জিনিসগুলো কখনো নিজেকে প্রকাশ করেই না, কেউ জানেই না যে একটা অফিসার হয়েছে গ্রাম থেকে। এত আমার অনেক কিছু শিখতে পারি তাদের কাছ থেকে। এই কি করে সিম্পল লাইফ কাটানো যায়, খুব ভালো লাগে। একদিন আসবে ভিডিও, দাদার সাথে ভিডিও করব, তখন অনেক জিনিস নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। আর যখন কি বলবো, দেখো হারিয়ে যাচ্ছে, মানে কিছু বুঝতে পারছি না যে কি নিয়ে ভিডিও করা যায়। যখন ফেলিয়ার যখন আসতে লাগে না, যখন দুমদাম করে একদম মানে আলাদা আয়োজন করে যখন পড়া শুরু করে কেউ, তারপরে যখন ফেলিয়ার আসে, যখন প্রিলিমস হলো, মেইন হলো, তারপর যখন যখন কাছে গিয়ে হয় না, তখনই দেখবেন মোটিভেশনটা একটু ভেঙে যায়। ভাঙার পরেও আবার আবার উঠে দাঁড়াতে হয়, এভাবে চালাতে হয়, কিছু তো করার নেই। তো সেই জন্য অনেকটা উম, যখন সময় চলে যায় না, আমি ইউটিউবে কয়েকজনকে ফলো করি। খুব ভালো লাগে। একটা মেয়ে আছে, কি নাম বেশ ওর, ও ইউটিউবে অ্যাট দ্য এজ অফ 30 ওর চ্যানেল এরকম নাম ছিল। দেখতাম যে রেগুলার মানে পড়াশোনা করে, এত কাজের পরে সবকিছু মেনটেন করে পড়াশোনা করে। এগুলো দেখে ভালো লাগে যে ওরা এতটা খাটছে। হ্যাঁ, তারপরে ইন্দ্র, আমাদের অ্যাসপিরেন্ট ইন্দ্র, ও যে সারা দিনমান মানে বাড়ির সমস্ত কাজ করে পড়াশোনা করে অনেক রকম নেগেটিভ কমেন্ট শুনেছে ইউটিউব থেকে, সেগুলোর পরেও আজকে সে দিল্লিতে আছে। খুব ভালো লাগছে তাকে দেখে। তো যখন মানে ফাঁকা বসে থাকি, আমাদের বন্ধু পার্থ, এখন এসআই হয়তো মিনাখা থানায় আছে, এদেরকে যখন মানে কথা মনেগুলো পড়ে না, তখন মনে হয় যে সত্যি খুব একটা জায়গায় সবাই পৌঁছচ্ছে, একটা টাইম পরে হবে। হুম সুনিতার কথা যদি বলি, সুনিতা যে ওর যে মানে ডেডিকেশন দেখি, খুব ভালো লাগে। এর আগেও বলেছে ওর নাম, ইউটিউবে চ্যানেল আছে ওর। এদেরকে দেখে না মনে হয় যে না, পড়তে হবে। কলকাতার একটা ভাই আছে রণজিৎ, ও খুব মানে ওর সাথে কথা বললেই ভালো লাগে। যারা এই জার্নিতে যারা যারা আছে, তার সাথে না কথা বললে একটা জিনিস কি হয় যে ভেতর থেকে যে স্ট্রেস গুলো থাকে তারা পুরো কানেক্টেড হতে পারে ব্যাপারগুলো নিয়ে। একে অপরের যে কষ্টগুলো, মানে কথা বললেও 2 মিনিট কথা বললেও ভালো লাগে। তারপরে এই এখন যে ঢিলেমি শুরু করেছে সরকার, প্রচন্ড খারাপ লাগছে। আজকে একটা নিউজ দেখলাম যে এসএসসিটা স্থগিত হয়ে গেল। আমার একটা পরিচিত আছে একজন, যে কিনা পেয়েছে হাই স্কুলে,
তো দেখলাম যে এখন স্থগিত হয়ে গেল। এই যে তাদের যে ডিপ্রেশন গুলো থাকবে, এইগুলোতে খুবই খারাপ লাগে। মানে ডিপ্রেশনের চেয়ে খারাপ রোগ মনে হয় পৃথিবীতে নেই। আমাকে গতকাল একজন দেখলো, একটা দাদা বলছে, কি ব্যাপার রে, তুই খাওয়া দাওয়া ঠিকঠাক করিস না নাকি, শরীরটা এরকম পাতলা হয়ে যাচ্ছে কেমন? আমি বুঝতে পারলাম না, আমার কাছে তো আমি বুঝতে পারি না, আমি তো ঠিকই আছি, কোনো অসুবিধা নেই, এরকম তো কিছু মনে হয় না। কিন্তু ওরা যখন আমাকে দেখছে বলছে আমি নাকি পাতলা হয়ে গেছি। এখন হতে পারে এই স্লো ডিপ্রেশন গুলোর জন্য হয়তো হতে পারে, এগুলো একটা মেইন কারণ হতে পারে শরীর খারাপের। ঠিক আছে, চিন্তার রোগটা তো বিশাল বড় রোগ। ভালো লাগে না। এই আমি হয়তো নেগেটিভ কথা বলছি, নেগেটিভ কথাগুলো মানে যখন একা বসে থাকি তখন বিভিন্ন রকম এগুলো আসে, যে কেন আমি এত টিউশন পড়াতে গেলাম ওই টাইমে, কেন অনলাইনের কাজের দিকে ছুটলাম। অনলাইনের কাজে প্রচুর সময় নষ্ট হয়, প্রচুর বকতে হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সময়গুলো অনেকটা মানে নষ্ট হয়ে যায় এগুলোতে। 5 to 12 যখন টিউশন পড়াতাম, টিউশন তখন অনেক কমিয়ে দিচ্ছে। আজকে একটা 10-এর দুটো ব্যাচ আছে, আমার 11-এর একটা আছে, মানে পড়াতে হয়, তাছাড়া তো উপায় নেই না, একদম না পড়লেও হয় না। কোচিংটা যেটা পড়াই সেটা অবশ্যই এখান থেকে হেল্প হয় রিভিশন প্র্যাকটিসের জন্য। তবে কোচিং এর একটা সমস্যা কি জানো, এই যখন তুমি দেখবে যে কোচিং এ তোমাকে মেনটেন করতে হচ্ছে, তুমি যখন একটা জায়গায় পড়াতে যাচ্ছ তোমার চাপটা কম থাকে, কিন্তু তুমি যখন একটা পুরো কোচিংটা তোমারই কোচিং, তুমি ব্যাপারটা মেনটেন করছো, হ্যাঁ, যখন স্টুডেন্ট গুলো কি করে ম্যানেজ করা যায় বিভিন্ন, তখন একটা আলাদা মেন্টাল হেডেক একটা থাকেই। আমি যেমন 22-এ যখন প্রিলিমসটা পাস করলাম, মেনটা যখন দিতে যাই, ওর তার আগে মানে প্রিলিমসের আগে থেকে আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু পুরো ডিঅ্যাক্টিভেট আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, সে আমি আসতাম না। কিন্তু এই কোচিং এর জন্য কি হয়, কোচিং এর পেজ চালানোর জন্য আমাকে ফেসবুকটা রাখতে হয় ফোনে। অনেক সময় পোস্ট করা হয় বিভিন্ন রকম, বা হোয়াটসঅ্যাপটা বিভিন্ন গ্রুপ থাকার জন্য হোয়াটসঅ্যাপেও আমাকে থাকতে হয়। এই পুরোপুরি বেরোতে পারিনি এখান থেকে। আর কোচিং এর আরেকটা সমস্যা হচ্ছে, সেই রকম কোচিং এ যারা বিসিএস এর জন্য পড়ে সেই রকম কোচিং এ পড়া উচিত যেখানে বিসিএস এর যারা মানে একটু হাই লেভেলের আছে তাদের ঠিক আছে, কিন্তু আমাদের মানে যদি বিসিএস লেভেল পড়াতে যায় যেগুলো মানে পড়াবো, সেগুলো কিন্তু ওই অন্যান্য এক্সামে আসে না। তো সেই জন্য একটা সমস্যা যে শুধু উপর উপর দিয়ে পড়াতে হয়, আমি ডেপথে যেতে পারি না কোচিং এ, এটা একটা নেগেটিভ পয়েন্ট এই জিনিসটা। এবার যদি যেসব কোচিং হয়তো সবাই বিসিএসসি দেবে, কিন্তু দেখো বিসিএস দেবে আর যে বিসিএস প্রিপারেশন নিচ্ছে সে তো পড়াতে পারে না, সেটা তার যোগ্যতা নাই। তো এই একখানা মানে মাঝে মাঝে তাই দেখি যে যদি সবাই বিসিএস অ্যাসপিরেন্ট হতো তাহলে কি হতো, ছোট ছোট জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ হরপ্পা সভ্যতা নিয়ে প্রচুর আলোচনা হয়ে গেল। বা এই যে কালকে যেমন পড়ালাম আমাদের কোচিং এ, কি পড়ালাম ওটা, ভুলে গেলাম, মারাঠা সাম্রাজ্য। হ্যাঁ, এখানে যে কত ডেপথে অনেক কিছু আছে, বা কর্ণাটের যুদ্ধগুলো, চাঁদা বিবির সাথে যে ওই চাঁদা সাহেবের সাথে যে যে কি করে জোট বাঁধে, কি করে আসে, এগুলো তো কিছু আলোচনা করি না, কারণ এরা প্রথম প্রথম যখন কোচিং শুরু করেছিলাম পড়ানো 22-এর দিকে, তখন এগুলো ডিটেলসে বলতাম। পরে দেখলাম যে বার্ডেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতটা যারা কনস্টেবল পরীক্ষা দেবে বা অন্যান্য এক্সাম দেবে তাদেরকে এত ডেপথ আমি কেন বলবো, সেগুলো মানে আসল যে জিনিসটুকু সেটুকুই তারা ভুলে যাবে। সেই জন্য না বলতে বলতে কি হয়েছে, আমি যখন পড়াতে নিই দেখি যে অনেক জিনিস ভুলে গেছি। আমি আমার আগের ভিডিও দেখলে মনে হয় যে কত ডিটেলসে পড়িয়েছি, এখন অনেক কমিয়ে দিয়েছি, মানে যেটুকু দরকার তার বাইরে পড়ানো হয় না। এই জিনিসগুলো একটু হলেও মানে ক্ষতি করে আর কি। ঠিক আছে, তো কি আর বলবো, কিছু গ্রুপ স্টাডিটা খুবই দরকার বিসিএস এর জন্য। একটা ভাই আছে, তো ওই ভাইটা আসে, অর্ণব, ওর সাথে এখন গ্রুপ স্টাডি করা হয়। গ্রুপ স্টাডি ফোনে ফোনে তেমনই হয় না। ফিলিমসের আগে সুনিতার সাথে পড়া হতো, সুনিতা এখন মেইনলি সারাদিন ব্যস্ত। আর এখনো তাও ফোন করে গ্রুপ স্টাডির জন্য, হয়তো এমন টাইমে ফোন করে আমি হয়তো কোচিং পড়াচ্ছি বা টিউশন পড়াচ্ছি। তো ওই গ্রুপ স্টাডিটা খুবই দরকার। অজয় দা মানে আমাদের যে গ্রুপ ছিল ওটা চলে যাওয়ার পরে একটা খুবই হয়ে গেছে আমাদের, মানে স্লো হয়ে গেছিলাম। এখন আবার দুজন মিলে শুরু হচ্ছে, একটু ভালো লাগে। গ্রুপ স্টাডির চেয়ে ভালো জিনিস হয় না, মানে
নিজে নিজে যতটা না পড়া যায় সেটা সারাদিন তুমি টাইম দাও তাও পড়তে পারবে। তো এই আর কি, অনেক অনেক শখ ফুর্তি, গান বাজনা এগুলো থেকে সব নিজেকে মানে দূরে রাখতেই হবে। সব কিছু নিয়ে হয় না। গিটারটা বাজাতে মন ভালো করার জন্য, কিন্তু গিটার আমি দেখলাম গিটার বাজাতে গিয়ে একটা মনের একটা আসক্তি জন্মে যায়, এই আসক্তিতেই একটা ক্ষতি করে দেয়। ঠিক আছে, তো দিনের শেষে যখন ঘুমোই তখন এটাই মনে হয় যে আমার প্রতি যে আশা, মানে এই গ্রামের যে এতটা বাচ্চাকে রেনেসায় যেটা পড়াতাম, এখন রেনেসার একটু অফ রেখেছি, এত বাচ্চা যে পড়তো, তারা যখন দেখবে যে তাদের দাদা একটা অফিসার হয়েছে, তখন কিন্তু তাদের কোথাও ভালো লাগবে যে হ্যাঁ, আর যদি কিছু না হয় না তখন কেমন একটা লাগবে। সেই জন্য বিশেষ করে মায়ের যে আশা, হ্যাঁ, সেই আশাগুলো পূরণ করাটাও খুবই মানে ভেতর ভেতর কেমন লাগে যখন মানে সময় যেভাবে যাচ্ছে আর সরকার যেভাবে স্লো করছে এক্সাম গুলো। সেজন্য আগের মতো ব্লগিং গুলো একদম আর কিচ্ছু হয় না, আর ব্লগিং টগিং চলবে না। এবার যারা হয়তো এখন করছে, বিভিন্ন রকম ভিডিও করছে, এখন ঠিক কয়েক বছর পর যদি না পেয়ে যাক সেটাই চাই, যদি না পাই দেখবে সেই আবার থমকে যাবে পুরো ভেতর থেকে। যাক, ভাইটা পেয়ে গেছে, এটাই খুব ভালো। এবার আস্তে আস্তে এসআইগুলো যেটা পাস করে আছে ওগুলো যদি ঠিকঠাক হয়ে যায়, একজন পেয়েছে তো। আমি পজিটিভ মানে এনার্জি, নেগেটিভ ভাবলে হবেই না। ঠিক আছে, নেগেটিভ ভাবাই যাবে না। হয়নি, হয়তো সামনে ভালো কিছু আশা করছে, এই পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোতে হবে, না হলে হবে না। এবার আমি এরকমও কয়েকজনকে দেখেছি যারা তোমার সেন্ট্রাল এক্সাম পেয়েছে। আমার অনেক যারা বিসিএস পেয়েছে তাদের সাথে কথা হয়, তো যারা বিশেষ জন্য পড়ছে সেরকম অনেকের সাথে কথা হয়। একটা ভাই আমার পরিচিত, ওটাও 22 মেন দিয়েছিলাম একসাথে, রেলে চাকরি করে। ও মানে কান্নার মতো অবস্থা, বলছে দাদা আমি এখান থেকে চলে যেতে পারলে বাঁচি, আমি পারছি না, আমাকে যদি 4টে মাস একটানা পড়ার টাইম দিয়ে আমি বিসিএস কে লাগিয়ে দেবো। এই গ্রুপে ইন্টারভিউটাও দিয়েছিল, একটুর জন্য হয়নি। তো তারা তিলে তিলে মানে মরে যাওয়ার মতো অবস্থা। তাহলে এখন চাকরি না পেয়ে একরকম পড়ার যে ফ্লো থাকে, চাকরি পাওয়ার পর অনেকটা এইসব চাকরিতে সময় পাওয়া যায় না, ভিতরে ভিতরে পুড়ে পুড়ে খায় নিজেকে, কোন দিক যাবে? সেই জন্য আমি ভাবি যে ভগবান হয়তো আমাকে এইখানে রেখেছে স্টাডির টাইমটা বেশি পাওয়ার জন্য। তো এটাও একটা যা হয় ভালোর জন্যই হয়, এটাই আমাকে ভেবে নিতে হচ্ছে। সেন্ট্রালের দিকে যে সেন্ট্রাল এক্সামগুলো হয় অনেকে মানে আমি কখনো সেইভাবে সেন্ট্রালগুলো দেখিনি, যে দেখি এই একটা এক্সাম নিয়ে পড়ে আছি, আর একটু দেখি না কেন, আর একটু দেখি করতে গিয়ে 2 বছর চলে গেল এইদিকে ওবিসি কেস কেস করে করে। আবার এইদিকে যা দেখছি 70%, 17 আর হচ্ছে 7% নিয়ে ওবিসি নিয়ে সব ঝামেলা, কি হবে জানি না। তবে এটাই বলবো যে যারা আছো, অ্যাসপিরেন্ট যারা আছো, তোমরা কিন্তু টিউশন যারা পড়াও খুব সাবধান। কারণ দেখতে মনে হয় 2 ঘন্টা, কিন্তু যখন স্টুডেন্টের এক্সাম আসে, হ্যাঁ, ওই যে একটা একটা চাপ থাকে, হ্যাঁ, কেমন একটা খিজিবিজি খিজিবিজি পরিবেশ থাকে। 2 ঘন্টা তুমি পড়ানোর পরেও তারপরেও পড়া যায় না, তারপরে একটু ব্রেনটা কেমন একটা ভাব থাকে, হেজি হেজি একটা। টিউশন কিন্তু কিছু তো করতে হবে, পড়াতে হবে, কম করে পড়াতে হবে। এখন যেমন টিউশনটা আজ আজ সারাদিন আমার কোনো পড়ানো নেই, কোচিংও নেই, টিউশনও নেই, সারাদিন এই ঘরে আসলাম। ভিডিওটা ওই বাচ্চাদের ভিডিওটা করার পর মনে হলো একটা ভিডিও করি এসব কিছু নেগেটিভ কথাবার্তা নিয়ে। মানে যারা অনেকে আছে যে সব কিছু একসাথে চলবে, সব কিছু একসাথে হয় না, সব কিছু একসাথে হওয়া অসম্ভব। যে আমি সব কিছু করবো সাথে বিসিএস, অনেক কিছু ছাড়তে হয়, নিজের পছন্দের জিনিস, অনেক অনুষ্ঠান, অনেক কিছু ছাড়তে হয়। তাছাড়া বিসিএস বিসিএস তারপর একটা এইজও হয়ে যাচ্ছে, 30+ হয়ে গেছি। এবার একজনে
আছে আমার আশায় বসে 4 বছর হয়ে গেল সম্পর্কটার, এবার তার পরিণতি একটা দিতে হবে। তো এই লং ডিস্টেন্স এটাও একটা ব্যাপার যে দূরে থাকলে না, মানে কাছে থাকলে একরকম, দূরে থাকলে ওই যে একটা ওইদিকে মনটা মাঝে মাঝে যায় একটু হলেও, একটু খারাপ লাগার ব্যাপার থাকে। মানে ওই রকম না যে দিনের মধ্যে হয়তো এখন তো কথা সেরকম হয়ই না, একটা কল হলো বা টেক্সট হলো, এরকম ব্যাপার। মানে কত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে একটা এক্সামের জন্য, তারপরেও যদি না হয় তাহলে কিছু করার নেই। আর না হয় ব্যাপারটা আমি এখনো পর্যন্ত ভাবি না, মাথায় আসে না, কারণ আমার ঘর থেকে তো একবার না দুবার বিসিএস হয়েছে, তো তাহলে আমার কেন হবে না? এই পজিটিভ এনার্জি নিয়েই, পজিটিভিটি নিয়ে এগোতে হবে এবং এগোচ্ছি। দেখা যাক কি হয়। কেউ হোপলেস হয়েও না, হোপলেস হলে পরেই মানে প্রথমেই এনার্জি ডাউন হতে শুরু করে যায়। হোপলেস হওয়া যাবে না। জানি না কতক্ষণ ভিডিওটা হলো, অনেকক্ষণ তো কথা বললাম। চলো টাটা তাহলে। আমার এর আগেও বলেছিলাম যে আমার যে ওই ইটা আছে, এর আগে একটা আমি এআই দিয়ে ছবি বানিয়েছিলাম, ছবিটা হচ্ছে দেখলাম স্বাগতম, ওটা আবার করেছিল স্বাগতম গুহ, যে বিসিএস হয়েছে ভাইটা, ও আবার স্ট্যাটাস দিয়েছিল যে দাদা অবশ্যই হবে। এই যে এই পজিটিভ গুলো ভালো লাগে, সবাই খুব ভালোবাসে। তারপরে সুজয় যে বন্ধুটা আছে আমার শিলিগুড়ি, হ্যাঁ ও শিলিগুড়ি ডাক্তার, ও তো আমাকে যখনই ফোন করে বিডিও সাহেব কেমন আছো, বিডিও সাহেব, এই কথাগুলোর মর্যাদা যদি না রাখতে পারি, হ্যাঁ ওরা যেভাবে এটা করছে, দেখো চেষ্টা করে দেখা যাক, তারপরে সেটা তো ঠাকুরের হাতে, ভগবানের উপরে কেউ নেই, চেষ্টা করে দেখতে হবে। অনেক বড় ভিডিও হয়ে গেল মনে হয়। চলো 12টা 20 মতো বেজে গেল, পড়তে বসি, পরে কথা হবে তোমাদের সাথে। চলো টাটা, ফির মিলেঙ্গে চলতে চলতে। ভালো দেখো। প্রচন্ড গরম লাগছে, আজ গরম পড়েছে এই ঘরে না, এই টিনের ঘরে প্রচন্ড গরম লাগে। কতক্ষণ হলো ভিডিও? ও বাবা 22 মিনিট, অনেক বড় হয়ে গেল তো।